আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ আফগানিস্তানের সঙ্গে ওডিআই সিরিজটা হেরে গেছে এবং এই সিরিজ হারার পেছনে আমরা যদি যুক্তি খুঁজতে চাই তাহলে কিছুতেই আসলে কিছু মেলানো সম্ভব না। বাংলাদেশ এই সিরিজটা শুরু হওয়ার আগে টি-20 সিরিজে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে। তখন আমরা বেশ উচ্ছ্বাসা নিয়ে কথা বলছিলাম। বাংলাদেশ টি-20তে কতটা উন্নতি করেছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম। তবে একটু পেছন ফিরে আমরা যদি যাই, বাংলাদেশের ওডিআই রেকর্ডের যে দৈন্যদশা সেটা নিয়ে কিন্তু অলরেডি আলোচনা হয়েছিল যে আফগানিস্তানের সাথে সিরিজ খেলার আগেই বিগত 7 ম্যাচের মধ্যে বাংলাদেশ 6টাতে হেরেছে, মাত্র একটা ম্যাচ জিতেছিল, তাও সেটা কলম্বোতে শ্রীলঙ্কার এগেনস্টে এবছর। এছাড়া বাংলাদেশের ওডিআই রেকর্ডের যাচ্ছে তাই একটা অবস্থা যাচ্ছিল এবং এই ওডিআইয়ে একের পর এক পরাজয়ের পেছনের যে কারণগুলো আমরা খুঁজতে গিয়েছিলাম সেটা করতে গিয়ে আমরা দেখেছি যে আসলে বাংলাদেশের যে পঞ্চপাণ্ডব রয়েছে, যেই সিনিয়র ক্রিকেটাররা বিদায় নিয়েছেন, তারপর নতুন যে ক্রিকেটাররা যুক্ত হয়েছেন, তারা কিন্তু দুই ফরম্যাটেই মোটামুটি সেট হয়ে আছেন, টি-20 ফরম্যাট এবং ওডিআই ফরম্যাট। এবং এই ক্রিকেটারদের রেকর্ডগুলো কি, তারা ওডিআইতে আসলে কেমন করতে পারেন সেটার একটা ধারণা আমরা নেওয়ার চেষ্টা করছিলাম। এবং সেই জায়গাটাতে আমরা দেখছিলাম যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ওভারঅল যে পারফরমেন্সটা ছিল সেখানেও খুব একটা উন্নতির ছাপ আমরা দেখি নাই। বাংলাদেশের যদি আমরা ডোমেস্টিক স্ট্রাকচারের কথা চিন্তা করি, ডোমেস্টিক ক্রিকেটে বাংলাদেশের সবচাইতে বড় যেই 50 ওভার ফরম্যাটের লিস্ট এ টুর্নামেন্টটা হয়, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, সেখানে গত 2 বছর আমার ধারাভাষ্য দেওয়ার সুযোগ হয়েছিল এবং সেখানে খুব কাছ থেকেই টুর্নামেন্টটা দেখে যেটা মনে হয়েছে যে যে ব্যাটাররা মূলত এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটে পাইপলাইনে আছেন কিংবা ন্যাশনাল টিমের রেডারে আছেন, আশপাশে রয়েছেন, এই ক্রিকেটারদের মধ্যে খুব একটা বেশি আমরা ওয়ানডে মেজাজে খেলার যে বিষয়টা সেটা কিন্তু লক্ষ্য করি না। ক্রিকেটারদের মধ্যে একটা কমন প্রবলেম যেটা আমরা ওই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নোটিস করেছিলাম সেটা হচ্ছে যে স্ট্রাইক রোটেশনের একটা বিশাল বড় সমস্যা তাদের থাকে। পাওয়ার প্লের ভেতরে তারা বিগ শটসে যেতে চান, না হলে ডিফেন্ড করেন। সো এর আগেও আমি বেশ কয়েকটা ইন্টারভিউতে বলেছিলাম, কিছু পত্রপত্রিকার সঙ্গে ইন্টারভিউ নেওয়ার সুযোগ হয়েছিল আমার, সেখানে আমি বলেছিলাম যে আসলে ডিপিএল দেখে যেটা মনে হয় সেটা হচ্ছে যে বাংলাদেশের ব্যাটাররা দুটো গিয়ারে ব্যাটিং করে। একটা হচ্ছে ডিফেন্ড করা, দ্বিতীয়টা হচ্ছে বড় শটে যাওয়া। ইন্টারমিডিয়েট যে জায়গাটা সেটা নিয়ে কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশের প্রত্যেকটা ব্যাটারি মোটামুটি স্ট্রাগল করেছেন, প্রচুর ডট বল দিয়েছেন এবং সেই ডট বলগুলোকে আসলে কনভার্ট করে কিভাবে সিঙ্গেলস বের করবেন সেটা নিয়ে তারা স্ট্রাগল করেছেন। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেটার একটা ঝলক দেখলাম, আমরা শ্রীলঙ্কা সিরিজে সেটার একটা ঝলক দেখলাম এবং এখন আফগানিস্তান সিরিজেও কিন্তু ঠিক একই ঘটনাটাই ঘটছে যে ন্যাশনাল টিমের ব্যাটাররা যখন 50 ওভার ফরম্যাটটা আসছে সেই 50 ওভারের সঙ্গে মানিয়ে নেওয়ার মতো ব্যাটিংটা যেটা করতে হয়, মাঝে মধ্যে ধৈর্য ধারণ করতে হয়, উইকেটের অবস্থা বুঝে, ম্যাচের পরিস্থিতি বুঝে, মাঝে মধ্যে নিজের যে বেসিক ইনস্টিংক্টটা আছে, নিজের ন্যাচারাল যে ইনস্টিংক্টটা আছে সেটাকে কিন্তু সংযত করে খেলতে হয়। সেই বিষয়গুলোতে আমার মনে হয় যে বাংলাদেশের ক্রিকেটারদের একটা সমস্যা রয়ে গেছে এবং সেই ব্যাটিংয়ের সমস্যাটা আবারও এক্সপোজড হয়ে গেছে আফগানিস্তানের এগেনস্টে। প্রথমে বলে রাখা ভালো যে এই উইকেটে যেখানে খেলা হচ্ছে আবুধাবিতে, উইকেটটা কিন্তু একেবারেই ব্যাটিং বান্ধব না। বেশ স্লো ধরনের একটা উইকেট, যেখানে স্পিনাররা কম গতিতে যদি বল করেন, পেসাররা যদি ঠিক লাইন লেন্থ মেনটেন করে বল করেন, এখানে কিন্তু আপনি চালিয়ে থ্রু দ্য লাইন খেলতে পারবেন না এবং শর্টসের যে ভ্যালু সেটাও কিন্তু আপনি পাবেন না, কারণ আউটফিল্ডটাও এতটাই মন্থর গতির। আপনি যে শটে অন্যান্য যে কোনো মাঠে 4 হয়ে যায় সেটা এখানে হয়তো আপনাকে দৌড়ে 2 রান নিতে হবে বা অন্য কিছু একটা করতে হবে। বাউন্ডারি সীমানাগুলোও বেশ বড় বড়, প্রায় 75 মিটারের মতো বড় এক একটা বাউন্ডারি সাইজ। সো এত কিছু ফ্যাক্টরস মিলে কিন্তু বোঝাই যায় যে এই ধরনের উইকেটে ওই 200, 250 এই ধরনের একটা ক্লাসিক ওডিআই ম্যাচের ধরনের একটা উইকেট এটা, যেখানে ব্যাটারদেরকে আসলে নিজেদের পেশেন্সটা দিয়ে নিজেদের স্কিলটাকে অ্যাপ্লাই করতে হবে। তো এই জায়গাটাতে আপনি দেখেন আফগানিস্তান গতকাল মাত্র 190 রান করেছিল এবং সেখানে অনেকটাই ক্রেডিট যায় বাংলাদেশের বোলারদের, ফিল্ডারদের, কারণ আফগানিস্তানকে তারা সেভাবে সেটেল হতে দেননি। এক ইব্রাহিম জাদরান চেষ্টা করেছেন, বাদ বাকিরাও চেষ্টা করেছেন, তবে ইব্রাহিম জাদরানের চেষ্টার ভেতরেই কিন্তু লুকিয়েছিল এই মাঠে বা এই ধরনের উইকেটে কিভাবে আসলে ব্যাটিংটা করতে হবে, ইনিংসটা কিভাবে লম্বা করতে হবে, 50 ওভারের টেম্পোটা এই মাঠে এই সিচুয়েশনে কিভাবে ধরতে হবে। যখন প্রথম ম্যাচটা বাংলাদেশ হেরেছিল আফগানিস্তানের সঙ্গে 221 রান করে, আগে ব্যাট করে তারা 221 করেছিল, আফগানিস্তান সেটা চেস করেছে বেশ সহজে পরের দিকে। সেই ম্যাচটাতেও কিন্তু অনেকেই বাংলাদেশের ব্যাটারদের অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন তুলেছেন যে এতগুলো ডট কেন খেলছেন তারা। তার ভেতরেও আমি বলবো যে তাওহিদ হৃদয় এবং মেহেদী হাসান মিরাজ টেম্পোটা ধরতে পেরেছিলেন এই ম্যাচটার এবং তারা হয়তো বুঝেছিলেন যে এখানে ধৈর্য ধরে উইকেটে টিকে থাকতে হবে, হাতে যদি উইকেট থাকে শেষ দিকে কিছু বড় শটে গিয়ে 250-র মতো একটা রানে পৌঁছে যাওয়া যায় এবং সেটা হয়তো একটা উইনিং টোটাল হয়েও যেতে পারে। বাংলাদেশ সেটা করতে পারেনি, নট বিকজ তাওহিদ হৃদয় এবং মেহেদী মিরাজ অনেক ডট খেলেছেন, বিকজ তারা যখন প্ল্যাটফর্মটা সেট করে আউট হয়ে গেছেন তার পরের দিকের ব্যাটাররা কিন্তু তাদের কাজটা করতে পারেননি। জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান,
তানজিম সাকিব, যার কথাই বলুন না কেন, তারা কিন্তু পরবর্তীতে আর ব্যাপারটা ক্যারি করে নিয়ে যেতে পারেননি। সো এই জায়গাগুলোতে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ এই ম্যাচেও স্ট্রাগলই করেছে। যদিও তাদের একটা সুবিধা ছিল, অবশ্যই রাত্রেবেলা ডিউ পড়বে, ডিউ পড়লে ব্যাটিংয়ে আরেকটু সুবিধা হতে পারে, স্পিনার হয়তো আরেকটু সমস্যায় পড়তে পারেন, তবে সেই পর্যন্ত তো আমরা তাদের টেনে নিয়েই যেতে পারিনি। প্রথম 10-15 ওভারের ভিতরে আমরা 4টা-5টা উইকেট হারিয়ে বসে আছি। সো এই সিচুয়েশনটা আর রিকভার করা বাংলাদেশের পক্ষে সম্ভব হয়নি, হতেও পারতো। এর আগে কিন্তু বাংলাদেশ করেছে, এই মেহেদী মিরাজরাই করেছেন। আপনি ইন্ডিয়ার সঙ্গে মিরপুরে বাংলাদেশের যে ওডিআই সিরিজটা হয়েছিল 2022-এর শেষ দিকটায়, যখন বিশ্বকাপ ফুটবলও চলে, তখন কিন্তু এরকম একটা সিচুয়েশনে টেইল এন্ডারদের সাথে নিয়ে মেহেদী হাসান মিরাজ ম্যাচ বের করে এনেছেন, লো স্কোরিং একটা ম্যাচ শুধুমাত্র ধৈর্য দেখিয়ে বের করে এনেছেন। কারণ তখন কি, রান রেটের কোনো প্রেশার ছিল না। গতকালের ম্যাচটাতেও রান রেটের কোনো প্রেশার ছিল না, 3-3.5 করে রান তুলতে হবে প্রতি ওভারে ম্যাচ জেতার জন্য। এই পরিস্থিতিতেও বাংলাদেশের ব্যাটাররা আসলে যেভাবে নিজেদেরকে অ্যাপ্লাই করতে ব্যর্থ হয়েছেন, এটা থেকে কিন্তু বোঝা যায় যে এটা আসলে স্কিলের সমস্যা না, এটা আসলে লিটারেলি একটা মাইন্ডসেটের সমস্যা। এবং বাংলাদেশের ব্যাটাররা আমার মনে হয় যে তারা বড় শটে যাওয়ার জন্য তাদের যেই ইচ্ছা শক্তিটা থাকে বা যে প্রবণতাটা থাকে, সেটাই কিন্তু প্রস্ফুটিত হচ্ছে এইখানে। ডিপিএলও আমরা এই ধরনের ঘটনা বহু দেখেছি, যে ব্যাটাররা স্ট্রাগল করছেন, তারপর একটা বড় শটে যাচ্ছেন, বা 4টা-5টা ডট খেলছেন, সেটাকে পুষিয়ে দেওয়ার জন্য একটা 6 মারছেন, সেভাবে করে তারা রান রেটটা মেনটেন করার চেষ্টা করছেন বা নিজেদের স্ট্রাইক রেটটা গোছানোর চেষ্টা করছেন। এই যে সিঙ্গেলস ডাবলসে খেলা, এই যে খেটে খেলার যে বিষয়টা রয়েছে, ধৈর্য ধরে উইকেটে টিকে থাকার যে বিষয়টা রয়েছে, যে টিকে থাকলেই রান আসবে, ওই বিষয়গুলো নিয়ে কিন্তু খুব বেশি মনোযোগী হতে আমরা এখনকার সময় ব্যাটারদের দেখছি না। তো এখান থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কিন্তু এটা না যে আপনি টেস্ট ক্রিকেটারদেরকে এখানে নামিয়ে দেবেন। ফর এক্সাম্পল, অনেকে বলছেন মমিনুল হক থাকলে ভালো হতো, সাদমান থাকলে ভালো হতো, জয় থাকলে ভালো হতো। অবভিয়াসলি একটা বেটার টেকনিক যদি থাকে আপনার স্পিনকে খেলার, তাহলে হয়তো আফগানিস্তানের সঙ্গে আপনার একটা সুবিধা থাকলেও থাকতে পারে। এবং স্পিন খেলতে পারেন, এই পারদর্শিতা তো রয়েছে এই ক্রিকেটারদের। মেহেদী হাসান মিরাজ তো, অনেকেই তাকে বলতো যে তিনি আফগানিস্তান স্পেশালিস্ট একজন ব্যাটার, আফগান স্পিনারদেরকে তিনি খুব ভালো খেলতে পারেন। গতকালই তিনি আসলে মিস আউট করেছেন, আর আগের ম্যাচে রান পেয়েছিলেন, এই ম্যাচটাতে হয়তো রান পেলে বাংলাদেশ জিতেও যেতে পারতো, তিনি পারেননি। এবং তারপর বাদ বাকি ব্যাটারদের অবস্থা তো দেখলামই, রাশিদ খানের সামনে তারা কিভাবে হুড়মুড়িয়ে তাদের উইকেটগুলো দিয়ে আসলেন। সো এই জায়গা থেকে আসলে পরিত্রাণের উপায়, রিসেন্ট সময়ে আমার কাছে মনে হয় যে একটা ভালো এক্সপোজার আমরা পাচ্ছি। কোন ধরনের এক্সপোজার, যে এখানে যদি একটা ঢালাও পরিবর্তন এখন আনা হয় ওয়ানডে টিমটায়, এখনো কিন্তু সময় আছে, এখন মাত্র 2025, 2027-এ আছে বিশ্বকাপ। সো 2 বছর হাতে আছে, আমাদের পুরো ব্যাপারটা নিয়ে আসলে চিন্তা করার একটা স্কোপ এখন তৈরি হয়ে যায়। মেহেদী মিরাজ ইজ হি অ্যান আইডিয়াল ক্যাপ্টেন অর নট বাংলাদেশের এই টিমটার জন্য, এটা একটা চিন্তার বিষয় আছে। এবং তার পাশাপাশি আমরা যদি ব্যাটিং লাইন আপটার কথা চিন্তা করি, এখানে আসলে ঢালাওভাবেই সাজানোর একটা বিষয় চলে আসে। সৌম্য সরকারকে আবারও হয়তো ফিরিয়ে নিয়ে আসতে হবে। তানজিদ তামিমের উপর যেই সময়ে এবং যেই এফোর্টটা ইনভেস্ট করা হয়েছে 2023-এর পর থেকে, ওয়ানডেতে কিন্তু তিনি সেটার প্রতিদান দিতে পারেননি। এবং আমার কাছে মনে হয় যে এখন একটা ভালো সময় তাকে একটা ব্রেক দেওয়ার, একটু নিজের সেলফ রিফ্লেকশনটার জন্য, যে ভাই একটু বুঝো, ওয়ানডে ক্রিকেট খেলতে হলে আসলে কি করতে হবে, ব্যাপারটা একটু অনুধাবন করে তারপর ফিরে আসতে হবে, টিমে পারফর্ম করে আসতে হবে। এই ডিপিএলে তানজিদ তামিম কিন্তু রান পেয়েছেন, 400-র উপর কিছু রান পেয়েছেন, একটা সেঞ্চুরি আছে, 2-3টা হাফ সেঞ্চুরি আছে। ব্যাপারটা হচ্ছে তিনি 134 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন ডিপিএলে, অনেকটা টি-20 স্টাইলে, যেটা কিনা আমরা খুব এনকারেজ করে বলছিলাম যে হ্যাঁ, তিনি খুব সাহসী একজন ক্রিকেটার, বড় বড় শট খেলতে পারেন। বাট পরিস্থিতি বুঝেও তো এই ধরনের উইকেটে আপনি তো ওই 350 চেস করার মতো করে এক মাইন্ডসেট নিয়ে ব্যাট করতে নামলে হবে না। ইব্রাহিম জাদরানও তো চাইলে বড় টেম্পোতে ব্যাট করতে পারেন, রহমানুল্লাহ গুরবাজরাও তো বড় টেম্পোতে ব্যাট করতে পারেন। প্রথম ম্যাচে তারা করেননি কেন? কারণ উইকেটটা সেটা ডিমান্ড করছে যে আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে, ধৈর্য ধরে লেগে থাকতে হবে। সাইফ হাসানের প্রতিও একটা আক্ষেপ আমার রয়েছে, কারণ তিনি এত ভালো ফর্মের একজন ক্রিকেটার, নিজেকে জাস্ট ধৈর্যটা তিনি যদি ধরে রাখতে পারতেন, এই ম্যাচে যদি তিনি খালি উইকেটে থাকতেন, বাংলাদেশ খুব সহজে ম্যাচটা জিতে যেত, তিনি সেঞ্চুরিও পেয়ে যেতেন, আমি নিশ্চিত। যে ধরনের ফর্মে তিনি আছেন, উইকেটটা বিলিয়ে দিয়ে এসেছেন। সো এই জায়গাগুলোয় আমার মনে হয় যে একটা ঢালাও পরিবর্তনের সুযোগ আছে। ব্যাটিং অর্ডারের পুরো জায়গাটাতেই আমার মনে হয় এখন কেউই আর আনটাচেবল না, সবাই আসলে এখন একটা সিচুয়েশনে আছেন যেখানে বাইরে থেকেও প্লেয়াররা এসে তাদের জায়গাটা নিতে পারবেন, সেই সুযোগটা তাদের তৈরি করে দিতে হবে। এবং এই দলটার ভেতরে যদি পরিবর্তিত সেটআপের মধ্যে সৌম্য সরকার কিংবা ইয়াসির আলী রাব্বি কিংবা ইভেন আকবর আলীর কথাও বলা যেতে পারে, যিনি কিনা স্পিন ভালো খেলেন, তাদেরকে এখন এই ওডিআই ফরম্যাটটাই নিয়ে আসা দরকার। আমাদের ওই শক্ত মানসিকতার কিছু ক্রিকেটার দরকার, যারা আসলে ওয়ানডে ফরম্যাটের যেই ধাঁচটা আছে সেটা ধরতে পারবেন, যে টেম্পোটা আছে সেটা ধরতে পারবেন। ওই টেম্পো ধরার বিষয়টাই এখন সবচেয়ে ইম্পর্টেন্ট হয়ে গেছে বাংলাদেশের ব্যাটারদের জন্য।
যাই হোক, শেষ ম্যাচটা বাকি আছে, তবে স্কোয়াড এখন একই। এই স্কোয়াডের মধ্যে ব্যাটিংয়ে যদি বাইরের দিকে তাকাই, পারভেজ হোসেন ইমন এবং শামীম পাটোয়ারি আছেন। এখন তাদেরকে সুযোগ দিলেও বা কতটুকু কি পরিবর্তন হবে আমি জানি না। এই একই দলই হয়তো খেলবে। সো আশা করব এটাই যে তারা নিজেদেরকে একটু বেটার অ্যাপ্লাই করতে পারে এবং নিজেরাই নিজেদের সামর্থ্যের প্রমাণটা যেন দেয়। কারণ এই তাহিদ হৃদয়রা কিংবা মেহেদী হাসান মিরাজের তারা কিন্তু আগে পাস্টে দেখিয়েছেন যে তাদের এই ওয়ানডের স্টাইলে খেলার টেম্পোটা ধরার মতো একটা অ্যাবিলিটি রয়েছে। নুরুল হাসান সোহানরা ডিপিএলে দেখিয়েছেন যে আসলে দলের পুরো বিপর্যয় হয়ে গেছে, তিনি এক হাতে ধরে ম্যাচটা জিতিয়েছেন। তো ওই বিষয়গুলো কেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে রিফ্লেক্টেড হচ্ছে না আমি সেটাই বুঝতে পারছি না। যাই হোক, তৃতীয় ম্যাচের আগ পর্যন্ত এতটুকুই কথা থাকলো। একই দল রয়েছে, তবে ঢালাও পরিবর্তনের সুযোগটা তৈরি হয়েছে, এটা একটা পজিটিভ দিক। অন্য যে কোনো ক্রিকেটাররা যদি এসে এই জায়গায় তাদের নিজেদের অ্যাপ্লাই করে দলে ঢুকে যেতে পারেন, আমার মনে হয় খুব বেশি মানুষজন কমপ্লেন করবে না। হাতে 2 বছর আছে, ঢালাও করে সাজানো হোক আমাদের ওডিআই দলটা। তাহলে হয়তো কিছু যদি সাকসেস পাওয়া যায়, সেটার একটা আশা আমরা অন্তত দেখতে পারি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।